প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস আকাশ। আমরা সমসাময়িক বিষয় নিয়ে এই সময় আলোচনা করে থাকি। আমরা অবশ্যই জানেন যে আমরা একটা বিপদের মধ্যে আছি, করোনার বিপদের মধ্যে আছি। সেই করোনা প্রসঙ্গ থাকবে। আপনারা জানেন যে গণটিকা দেয়া শুরু হয়েছে, গ্রামগঞ্জের মানুষকে যাতে টিকা দেয়া যায় সেজন্য ইউনিয়ন পরিষদ পর্যন্ত টিকা নিয়ে যাওয়া হয়েছে এবং দেখেছেন যে মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। সেই সাথে আমরা অব্যবস্থাপনার খবরও পাচ্ছি, সেগুলো গণমাধ্যমে আপনারা দেখেছেন, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিধিনিষেধ এতদিন যে ছিল সেটা শিথিল হচ্ছে 11 তারিখ থেকে, ধাপে ধাপে শিথিল হবে, সে প্রজ্ঞাপনও জারি হয়েছে। যেহেতু বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে, এমন সময় বিধিনিষেধ তুলে দেওয়া হচ্ছে যখন আমাদের সংক্রমণ কমেনি, মৃত্যুহারও কমেনি, তাহলে কি অবস্থা দাঁড়াবে সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। মরার উপর খরার ঘায়ের মতো চালের দাম বেড়েছে। যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এটা নিঃসন্দেহে দুঃসংবাদ এবং তাদের আরও কষ্টের কারণ। এই সময়ে চালের দাম বাড়া কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচকদের কাছে জানতে চাইব। পরিমণি ইস্যু আলোচনা এসেছে, সময় থাকলে সেটাও আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে তিনজন অতিথি, আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত হয়েছেন ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। ফরিদা ইয়াসমিন, আপনাকে স্বাগত। আমাদের সাথে স্টুডিওতে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, এবং শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাদের দুজনকেও স্বাগত। ফরিদা ইয়াসমিন, আপনি আলোচনা শুরু করবেন। শুরুতে যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হলো, নিঃসন্দেহে একটা ভালো সংবাদ যে গ্রামগঞ্জের মানুষকে টিকা দেওয়ার জন্য গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে টিকা নিয়ে যাওয়া হয়েছে, টিকা দেওয়া শুরু হয়েছে। কিন্তু সাথে সাথে যেটা আপনারা দেখেছেন যে টিকা দিতে যে ব্যবস্থাপনায় সাংঘাতিকভাবে আমরা ত্রুটি দেখতে পাচ্ছি। যে সেখানে মানুষ এসেছে, যে কয়টা টিকা দেয়া হচ্ছে তার অনেক গুণ মানুষ সেখানে যে হাজির হচ্ছে এবং সেখানে স্বাস্থ্যবিধি তেমন মানা হচ্ছে না। আমরা টিকা দিতে যে উপকার করতে যে অপকার করে ফেলছি কিনা। আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্নের বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলতে চাই, আজকে 8 আগস্ট আমাদের একজন মহিষী নারী বঙ্গমাতা ফজিলাতুল ইসলাম মুজিবের জন্মদিন। এই জন্মদিনে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। যে গণটিকার প্রসঙ্গটি বলছিলেন, আমি এটা দুই দিক থেকে দেখতে চাই। যেমন একটা গ্লাসের যদি পানি থাকে অর্ধেক, কেউ বলবে যে এটা অর্ধেক পানি আছে, কেউ অর্ধেক খালি কিংবা অর্ধেক ভরা। তো আমি আজকে গণটিকাদানের যে একটি মানে যে অব্যবস্থাপনা এবং এই গণটিকার জন্য যে মানুষের যে মানে এত মানুষের একসঙ্গে ছুটে আসা, আমি দুটো দিক দেখতে চাই। যেমন আমরা এর প্রথম দিকে যখন টিকা শুরু হলো তখন কিন্তু খুব সিস্টেমেটিক হইতে হয়েছিল এবং মানুষ খুঁজে পাওয়া যাচ্ছিল না যে টিকা দেওয়ার জন্য। তখন সরকারের নানা রকম প্রচারণা চালাতে হলো, সরকারের বিশিষ্ট ব্যক্তিরা যে টিকা দিতে হলো, মন্ত্রীদের টিকা নিতে হলো, এবং এই টিকার ব্যাপারে আস্থা স্থাপন করার জন্য জনগণ যেন এর প্রতি একটা আস্থা স্থাপন করে সেই নানা উপায় নিতে হলো। এখন আমার মনে হয় যে এই পর্যায়ে এসে যে আমরা টিকা যখন মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেল, যে টিকা আসছিল না, টিকা নাই হাতে, তখন কিন্তু একটা হতাশা তৈরি হলো যে বাংলাদেশে হয়তো যে আর কবে টিকা আসবে, বাকি টিকাগুলো দেওয়া যাবে কিনা, এরকম একটা যখন জনগণের মধ্যে হতাশা তৈরি হলো, সরকার আবার উদ্যোগ নিয়ে কিন্তু বাংলাদেশে আবার সেই টিকাগুলো, অনেক টিকা নিয়ে আসলেন, প্রায় কোটি নিয়ে এসেছেন। তো তখন কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় একটা ঘোষণা দিলেন যে গণটিকা দেওয়া হবে, কারো রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে না, আইডি কার্ড নিয়ে গেলেই টিকাটা দেওয়া যাবে। আমার মনে হয় তারা এটা মনে করেছিলেন হয়তো এত লোক একসঙ্গে আসবেন না, এরকম একটা ধারণা থেকে সেটা তারা করেছেন। এবং মানুষের মধ্যে আমি পজিটিভ যেটা বলতে চাই, যে মানুষের মধ্যে যে আগ্রহ, যে মানুষ টিকা দিতে চায়, এবং সেখানে যখন সুযোগটা তৈরি হলো তারা কিন্তু দলে দলে সেই টিকা কেন্দ্রে আসলো। আর আমি নেতিবাচক দিকটা হলো যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টা তারা কেন চিন্তা করতে পারেননি, এবং চিন্তা তাদের করা উচিত ছিল,
তাদের যে একটা ব্যবস্থাপনার প্রয়োজন ছিল যে আমাদের একটা কেন্দ্রে আমরা ঠিক কতজনকে টিকা দিতে পারবো। এখন ধরেন একটা ইউনিয়ন পরিষদের যখন টিকা কেন্দ্র খোলা হলো, তখন সেখানকার যে গণপ্রতিনিধি যারা যারা হয়তো ওই ওই ইউনিয়নের যে ওয়ার্ড কাউন্সিলর কিংবা ইউনিয়নের চেয়ারম্যান, তাদের একটা দায়িত্ব দিতে পারতেন যে তার এলাকায় ঠিক কতজন মানে অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে, কতজনকে দেওয়া যাবে, সে একটা হিসাব করে একটা তালিকা করে ঠিক তাদেরকেই ওই কেন্দ্রে টিকাটা দেওয়ার ব্যবস্থা করা যেত। কিন্তু সেটা না করে তারা ঢালাওভাবে একটা ঘোষণা দিয়ে দিলেন। তো এই অব্যবস্থাপনা কিন্তু আমরা শুরু থেকে দেখছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন কোভিড-19 শুরু হলো তখন থেকেও আমরা দেখছি, এবং এখন এসেও কিন্তু তাদের এই অব্যবস্থাপনার কিন্তু শেষ কোন রকম সমাধান হলো না। এটা অবশ্যই দুঃখজনক, এবং স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন, সংস্থাদের আরো বেশি এই ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার। ফরিদা ইয়াসমিন ঠিকই বলেছেন যে আমরা এর আগে দেখেছি যখন স্বাস্থ্য মন্ত্রণালয় তো আছে, বারবার আমরা আপনারা যখন টকশোতে এসেছেন, বিশেষজ্ঞরা যখন এসেছে, বলা হয়েছে যে জনপ্রতিনিধিদেরকে এর সাথে সংযুক্ত করা। কিন্তু আমরা ইউনিয়ন পর্যায়ে যখন যাচ্ছে তখন কিন্তু চেয়ারম্যান বা মেম্বার এদেরকে সংযুক্ত করা হয়েছে। তারপরেও কেন এই অবস্থা হলো? আপনার ঠিকই বলেছেন। এম এ আজিজ, আপনি যদি বলেন, আমরা দেখেছি যে একটা ওয়ার্ডে হয়তো 300 টিকা দেওয়া হয়েছে, সেখানে মানুষ কিন্তু 3000-এর বেশি এসেছে। ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, মেম্বাররা ছিল, এরপরও এই অব্যবস্থাপনা কেন? এখন মুশকিল হচ্ছে এটা তো ধান চাল বা অন্য কিছু না, টিকা নেবে, এটা ভালো জিনিস, কিন্তু টিকা নিতে যে যদি সংক্রমণের শিকার হয়ে যায় তাহলে তো আরো আমার ভালো করতে যে খারাপ করে ফেললাম। দেখেন, ধন্যবাদ আপনাকে। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ সরল সহজ, এবং তারা কিন্তু এত কিছু বোঝে না, শিক্ষায়ও পশ্চাৎপদ। এই ঘটনাটা ঘটেছে, আপনি খেয়াল করেছেন কিনা, 3 দিন আগে উচ্চ পর্যায়ের বৈঠক হয়, সেখানে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন ওটার সভাপতি, তিনি কিন্তু কিছু ঘোষণা দেন যে 10 তারিখের মধ্যে 11 তারিখে সবাইকে 18 বছর বয়সের উপরে সবাইকে টিকা নিয়ে রাস্তায় বের হতে পারবে, নইলে আইন, এবং পুলিশকে আইন সংশোধন করে প্রজ্ঞাপন জারি করে ক্ষমতাও দেওয়া হবে। এবং সেখানে বলা হয়েছে, এর অর্থ তিনি বলেছিলেন যে 9 কোটি লোককে টিকা দেওয়া হবে। সময় কিন্তু হাতে মাত্র 6 দিন। এরপরে দেখা গেল তখন টিকার স্টকে ছিল 1.25 কোটি, এবং এইটা মিডিয়ায় প্রকাশ হলো যে 1.25 কোটি টিকা আছে, 9 কোটি টিকা কি করে দিবে। আর এদিকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলল যে টিকা দিবে যারা ইপিআই যে কর্মকর্তারা, তাদের তো ট্রেনিং দেওয়া হয়নি, তাদের ট্রেনিং সমাপ্ত না হলে এই টিকা দেওয়া যাবে না। তখন সেখান থেকে কিন্তু ফিরে এসে এটাকে আবার 18 থেকে এটাকে 25 বছর করা হলো, এবং টিকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মন্ত্রী বললেন যে না, 1 কোটি টিকা দেওয়া হবে। তো আমার বলতে যে এখানে অঙ্কের যে বেহিসাব, আর দ্বিতীয়ত গ্রাম এবং শহর করোনা সংক্রমণ একাকার হয়ে গেছে। এখন গ্রামের লোকও বুঝতে শুরু করেছে যে টিকা নেওয়া প্রয়োজন। তো অনেকের এদিকে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে যার আপনার এই যে আপনার হ্যাসেল, টিকার জন্য রেজিস্ট্রেশনের যে হ্যাসেল, তখন একটা ঘোষণা আসলো যে না, এনআইডি নিলেও হবে, না থাকলেও ওখানে গিয়ে রেজিস্ট্রেশন দিয়েও টিকা পাওয়া যাবে। তখন মানুষ তো জানে যে আমার রেজিস্ট্রেশন থাকুক আর না থাকুক, আমি ওখানে গেলেই টিকা পাবো। তো মানুষ যার মতো যারা টিকা নেওয়া উৎসাহী, তারা সবাই গিয়ে ওখানে ভিড় করলো। এখন টিকা তো নাই। টিকার শেষে ফাইনালি সিদ্ধান্ত নিল যে 60 লাখ টিকা দেওয়া হবে, কারণ টিকা তো আছে 1.25 কোটি, 60 লাখ ডোজ টিকা দেওয়া হবে। তো 60 লাখ ডোজ টিকা দিলে তাহলে আপনার যদি আগের থেকেই, আপনি যেটা বললেন যে আমাদের জনপ্রতিনিধি বলেন, চেয়ারম্যান বলেন, আপনার উপজেলা আপনার যে মেয়র আছে এরা বলেন, তারা যদি আগে একটা তালিকা করতো যে আমার এই 60 লাখ টিকার আমার উপজেলায় এতগুলো টিকা ভাগে পড়ে, তাহলে আমার একটা ইউনিয়নে কতটা পড়ে, এই অঙ্কন হিসেবটা করে যদি ওই লোকগুলো সিলেক্ট করে রাখতো, তাহলে তো আর অনেক ধন্যবাদ। অঙ্কের হিসাবে বারবার কেন এই গোলমাল হয় শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ। 2 বছর ধরে কি অঙ্কের হিসাবে আমরা
কোনো যোগফল কি সঠিক যোগফল কি হতে পারে না? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আজকে আমি একটা সংবাদপত্রের হেডিং দেখলাম, আমার কাছে খুব চমৎকার মনে হয়েছে, টিকা নিতে জমের দুয়ারে। অর্থাৎ এই যে ক্রাউড যে সিচুয়েশন, মানুষ ভিড় করছে, একজন আর একজনের গায়ের উপরে বসে আছে, এটিকে তারা তুলে ধরেছে। শুরু থেকে তার আপনি গভর্নমেন্টের এই ইনিশিয়েটিভটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা বিভিন্ন জায়গায় টকশোগুলোতে বলেছি যে এই অবস্থায় মানুষের কাছে একেবারে কোনো শর্তহীনভাবে টিকা পৌঁছে দিতে হবে, মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে হবে। মানুষের মধ্যে একটা সচেতনতা এসেছে, তারা টিকা দিতে আসছে, এটি একটা ইতিবাচক দিক। এবং গভর্নমেন্ট ওই জায়গাটাতে বিভিন্ন সময় যে রিজিড থাকে সেখান থেকে সরে এসে সে গণহারে এবং শর্ত ছাড়াই টিকা দেওয়ার একটা আয়োজন করেছে, এটির জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি। ব্যবস্থাটা হচ্ছে শুরুর থেকে আপনি ক্রেডিট দেখাতে গিয়ে আপনি প্রত্যেকটি জায়গায় ভুলগুলো করেছেন, এবং ভুলের জায়গাটা কি, আপনার পুরো সিস্টেমটা। গতকালকে গভর্নমেন্টের একটা শরিক দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি তারা একটি সংবাদ সম্মেলন করে বলেছে যে এরকমের মহামারী প্রতিরোধ করার জন্য পাবলিকের যে পার্টিসিপেশনটা দরকার আমাদের এখানে সেটি হচ্ছে না। টোটালটাই নির্ভর করছে আমলাদের উপরে। আমলারা যা করছেন সেটি আপনি মেনে নিচ্ছেন, এবং এর ভেতর থেকে যে হ্যাজার্ডটা হচ্ছে, যে ডিজাস্টারটা হচ্ছে, তার জন্য আপনি কেউকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন না। আমি একটা অসংখ্য উদাহরণ দিতে পারি। ঈদে মানুষ বাড়ি যাওয়ার ক্ষেত্রে যে ধরনের ঘটনাগুলো ঘটলো, ঈদে ফিরিয়ে আনার ক্ষেত্রে, গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে যা ঘটলো, ঈদ এবং লকডাউন শুরুর মাঝখানের যে একদিন সেখানে যে ঘটনাটি ঘটলো, অর্থাৎ প্রত্যেকটি জায়গায় যে কতটুকু ইনস্ট্যান্ট ডিসিশনের কারণে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এটি এখন পর্যন্ত আমাদের সরকার বুঝতে পারছেন না। এবং বুঝতে না পারার কারণে তার অনেকগুলো গুড ইনিশিয়েটিভ, তার যথাযথ ফলাফল পাবলিক পাচ্ছে না। আজিজ ভাই যেটি বললেন, একজন মন্ত্রী তিনি সচিবালয়ে বসে ব্রিফ করছেন, তার কাছে তথ্য নেই যে কতদিনের মধ্যে কতগুলো টিকা দেওয়া সম্ভব। যখন পর্যন্ত মাত্র 2 কোটি মানুষকে আপনি টিকা দিতে পারবেন, এবং 18 থেকে বাংলাদেশের পপুলেশনের সংখ্যা প্রায় 12 কোটি, 10 কোটি মানুষকে টিকার বাইরে রেখে আপনি ঘোষণা দিচ্ছেন যে আমি পুলিশ দেব, আমি শক্তি দেখাবো, আমি গ্রেপ্তার করব, আমি জেলে নিব। অর্থাৎ আপনার মাথার মধ্যে পিটিয়ে ঠান্ডা করে দিব, অপোজিশনকে পিটিয়ে ঠান্ডা করে দেওয়ার কালচারটা যেটা শুরু করেছেন, এবং সেটি প্রত্যেকটি জায়গায় অ্যাপ্লাই করতে চাইছেন। আর প্রশাসনের প্রতি অতিরিক্ত নির্ভরতার কারণে এই যে চেয়ারম্যান মেম্বারদের কথা আমরা বলছি, এই চেয়ারম্যান মেম্বারদের সাথে এই যে মানুষ সেখানে সমবেত হয়েছে তাদের কোনো রিলেশন নেই। কারণ এই চেয়ারম্যান মেম্বারদের 95% তাদের প্রতিনিধিত্ব করে না, তারা তাদের ভোট নিয়ে আসেনি। সুতরাং এই যে লোকাল যে বডিগুলো আছে তার সাথে স্থানীয় মানুষের একটা গ্যাপ কিন্তু আগের থেকে তৈরি হয়েছে। সেকেন্ড হচ্ছে যে তাদেরকে মনিটর করার জন্য আপনি কি কোনো রকমের কোনো যে ওরিয়েন্টেশনগুলো দরকার, এই ধরনের একটি বিরাট কাজ আপনি হাতে নিয়েছেন, দুঃসাহসী কাজ আপনি হাতে নিয়েছেন, কিন্তু তার জন্য যে ওরিয়েন্টেশনটা দরকার সেটিকে আপনি করেছেন। আপনি মনে করছেন আমি ডিসিকে অর্ডার দিব, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ডিসিকে অর্ডার দিবে, ডিসি টিওনোকে অর্ডার দিচ্ছে এবং টিওনো বলে দিচ্ছে সব কিছু ওকে হয়ে যাবে। নো, সেই প্রিপারেশন তো আপনার নাই। আপনার টিকা নাই, আপনার ম্যানেজমেন্টের সমস্যা আছে, আপনার অন্যান্য যে ম্যান পাওয়ার যেটা, হিউম্যান রিসোর্স যেটা, সেটাকে আপনি তৈরি করেননি। সুতরাং আপনি এখান থেকে বলে যাচ্ছেন এটি করব সেটি করব। আমাদের ভাষ্য যেটা, যে গভর্নমেন্টের এই যে উদ্যোগটা ভালো, কিন্তু সেটিকে যদি আপনি ফ্রুটফুল করতে চান তাহলে ইগো না করে, জিদ না করে, শুধুমাত্র আমলাদের দিয়ে আমি সব করে ফেলবো, পলিটিশিয়ানদেরকে এখানে যুক্ত করব না, এই মানসিকতা থেকে সরকারের বেরিয়ে আসা। জি, ফরিদা ইয়াসমিন, আমরা টিকা প্রসঙ্গ থেকে যদি একটু বিধিনিষেধ প্রসঙ্গে আসি, আমরা জানি যে দীর্ঘদিন ধরে ধাপে ধাপে বিধিনিষেধ দেওয়া হচ্ছে। আজ সরকার চেষ্টা করেছে যে বিধিনিষেধ দিয়ে এই সংক্রমণটা, করোনা সংক্রমণটা কিভাবে কমানো যায়, কিন্তু বিধিনিষেধের মাঝে যে বিরতি, নানা কারণে, যে কারণেই হোক আমাদের সংক্রমণ আমরা কমাতে পারিনি, এখনও বিপজ্জনক অবস্থায় আমরা আছি। শেষ পর্যন্ত 11 তারিখ থেকে শিথিল করা হচ্ছে এই বিধিনিষেধ বা লকডাউন যেটা আমরা বলি। সংক্রমণ কমেনি, মৃত্যু কমেনি, বিধিনিষেধ উঠে যাচ্ছে। এই পরিস্থিতিতে, এই বিপদের মধ্যে আমরা আপনার মন্তব্য চাইব যে আমরা আসলে
কোনো আরও কোনো বিপদের মধ্যে পড়তে যাচ্ছি কিনা, বা আপনার কোনো বিকল্প চিন্তা ভাবনা আছে কিনা? না, দীর্ঘদিন ধরে বিধিনিষেধ ছিল, তবে এই বিধিনিষেধও কিন্তু ঠিক সঠিক বিধিনিষেধ বলবো না আমরা, কারণ আমরা দেখলাম যে লকডাউনের পরে আবার হঠাৎ করে শিথিল, বা কখনো কখনো কোনো কোনো সেক্টরকে বাদ দিয়ে লকডাউন, এসব নানান কিছু হয়েছে। তারপরেও আমাদের মতো দেশে দীর্ঘদিন যে লকডাউন থাকা বা কলকারখানা বন্ধ রাখা, দোকানপাট বন্ধ রাখা, এগুলো আসলে একটু কঠিন। কারণ আমাদের নিম্ন আয়ের মানুষগুলো কিভাবে চলবে সেগুলো আমাদের চিন্তা করতে হয়। আর আমাদের সরকার একটা উন্নত দেশের সরকারের মতো যে প্রত্যেক ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া বা তাদেরকে যে টাকা পয়সা পৌঁছে দেওয়া, সেটা সম্ভব না, কারণ সিস্টেমের কারণেই সম্ভব না। আমরা এর আগে দেখেছি যে প্রথমবার কোভিড-19 আক্রান্ত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে মোবাইলের মাধ্যমে টাকা পাঠানো হয়েছিল, কিন্তু সেগুলো দেখা গেল যে একজনই কয়েকটি নাম্বারে সেই টাকা পেয়েছে। মানে আমাদের দেশে যে সমস্ত জায়গায় যেভাবে দুর্নীতি, মানে সঠিকভাবে কোনো ব্যবস্থা করাও সম্ভব না। এখন এর মধ্যে আবার যখন লকডাউন শুরু হলো এই সর্বশেষ, তখন কিন্তু যে নিম্ন আয়ের যারা রিক্সাওয়ালা তাদেরকে বলা হলো যে তারা বাইরে যাবে কাজ করতে, কিন্তু বাইরে মানুষের চলাচলকে বন্ধ রাখলো। এখন রিক্সাওয়ালা রিক্সা নিয়ে ঘুরছে, তিনি তার আরোই পাচ্ছেন না। তো এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তারপরে আমি বলবো যে লকডাউন শিথিল যেটা করছে সেটা না করে উপায় নেই। আমাদের এই দেশের জন্য সবচেয়ে যেটা জরুরি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরা। সবাইকে এই মাস্ক পরাটা যদি বাধ্যতামূলক করা যায় এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে যাতে মেনে চলে, সে ব্যাপারে একটা মনিটরিং সরকারের পক্ষ থেকে, মনিটরিং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে মনিটরিং, এবং সর্বশেষ যে সমাধান যে টিকা এখন যেটি আমাদের জনগণও বুঝতে পেরেছে যে আমাদেরকে টিকা দিতে হবে। এই টিকা এবং সরকার কিন্তু তার উদ্যোগ চালিয়ে যাচ্ছেন, তিনি সরকার সেভাবে টিকা আনছে। আমরা যেহেতু মানে আমাদের মতো দেশে অনেক জটিলতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। তো এখন যেটা আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে যে স্বাস্থ্যবিধি মেনে চলাটা যেন ঠিক মতো হয়। আর লকডাউন তো শিথিল করতেই হবে, কারণ না হলে কিন্তু ঠিকই বলেছেন যে আমাদের স্বাস্থ্যবিধি মানা এবং যত বেশি কম সময়ে যত বেশি করোনার টিকা দেয়া যায়। সরকার যে ঘোষণা দিয়েছে যে জানুয়ারি পর্যন্ত আমরা হয়তো 21 কোটি টিকা বাংলাদেশ পাবে বলে আশা করছে, সেক্ষেত্রে টিকার হয়তো খুব সমস্যা হবে না, কিন্তু টিকা দেওয়ার যে ব্যবস্থাপনা সেদিকে নজর দেওয়া দরকার, যেটা আপনি বলছিলেন। এম এ আজিজ, আপনার কাছে যদি এই প্রশ্নটাই করি যে এটা তো আসলে একটা উভয় সংকট অবস্থা, সরকারের জন্য মানুষের জন্য। মানুষকে তো বাঁচাতেও হবে। দীর্ঘদিন ধরে আমরা এই বিধিনিষেধ দিয়ে দেখলাম অর্থনৈতিক উপর চাপ আছে, মানুষের উপর চাপ আছে, কিন্তু আবার করোনা সংক্রমণ কমানোও যাচ্ছে না, মানুষ মৃত্যুর মুখোমুখি, হাসপাতালের অবস্থা খুব খারাপ, বিধিনিষেধ উঠে যাচ্ছে, শিথিল করা হচ্ছে। মানে যেভাবে আমরা বিধিনিষেধ, কঠোর বিধিনিষেধ দিয়েই সেটাই মানাতে পারি নাই, শিথিল করে আবার কিছু শর্তও দেওয়া হচ্ছে। আপনার কাছে মনে হয় যে এই শিথিলের শর্ত বাংলাদেশে মানা হবে বলে আপনার মনে হয়? না, দেখেন, প্রত্যেকটা স্টেপে জনগণের আস্থা থাকতে হবে। সরকার বারবার স্টেপ নিয়েছে, ফাম্বল করেছে, সরে গেছে, যার ফলে জনগণের এই আস্থা নাই। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, আজকে সকালে আমি দেখলাম মিডিয়াতে সংস্থাপন প্রতিমন্ত্রী বললেন যে 11 তারিখ থেকে ধীরে ধীরে আপনার বিধিনিষেধ শিথিল করা হবে। বিকালবেলায় প্রোগ্রাম যখন জারি করা হলো, 11 তারিখ থেকে অর্ধেক বাস সব কিছুই খুলে দেওয়া হবে, বাস অর্ধেক বাস চলবে ফুল প্যাসেঞ্জার নিয়ে। আমার প্রশ্ন হলো, জনগণ কি মেসেজটা পেল? অর্থাৎ আপনি দেখেন যে আগে যে কঠোর বিধিনিষেধ, আমরা কখনো বিধিনিষেধ, কখনো কঠোর বিধিনিষেধ, কখনো আপনার লকডাউন, কখনো কঠোর লকডাউন, মাঝখানে এসে শিথিল,
এই করতে গিয়ে গভর্নমেন্ট কোনোটার উপরে আস্থা রাখতে পারছে না। আর দুই, 17 কোটি 18 কোটি দেশের লোক যখন যে ব্যবস্থা নেওয়ার আমরা সেই ব্যবস্থা নিতে পারি নাই। এই 18 কোটি লোককে 2.25 লাখ পুলিশ দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করবে? এটা অসম্ভব ব্যাপার। আর গ্রামে বাস করে 70 থেকে 80% লোক, আর শহরে বাস করে এই লোক। আপনি খালি শহরের ভিতরে মেইন রাস্তা দিয়ে খালি আপনি বিধিনিষেধ জারি বহাল রাখলে তো আর বিধিনিষেধ হলো না। সিংহভাগ লোক, ঢাকা শহরের অর্ধেক লোক তো লকডাউন মানে না। কারণ আপনি দেখেন মেইন রাস্তা ছাড়া যতটুকু আছে মেইন রাস্তায় একটু দেখা যায়, কিন্তু কোনো অলিগলি দোকানপাট সবই বিভিন্ন কায়দা খোলা আছে, মানুষজন চলছে, মাস্ক পরছে না, ইত্যাদি ইত্যাদি। তো এই জন্যে আমি বলছি যে এবারের দেখেন যে এই লকডাউনটা দিল, লকডাউন যখন ঘোষণা করলো তখন যে বিপত্তিটা, সবগুলো স্টেপে অ্যানোমালিস, সব অঙ্কের হিসাব সব ভুল। হ্যাঁ, আমার কথা হলো যে একজন ওখানে অনেক মন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল, সেক্রেটারি ছিল, পুলিশ চিফ ছিল, আর্মির সেকেন্ডম্যান ছিল। এই অঙ্কের হিসাবটা ক্লাস 8-9-এর লোক যে হিসাব জানে, তারা এই অঙ্কের হিসাবটা জানে না। এগুলো কয়ে খেলু হয়ে গেছে। এখন সরকার যে প্রোগ্রামই দিচ্ছে চাপের কাছে নথি স্বীকার করছে। দেখেন গত যে লকডাউনটা গেল, আপনার ঈদ সামনে ছিল, তাহলে আগে চিন্তা করতেন। আবার 1 তারিখ থেকে আপনি হঠাৎ করে গার্মেন্ট আপনার খুলে দিলেন। 5 দিনে কি হতো? এমন 5 দিনে গার্মেন্টস বন্ধ রাখলে কি হতো? গভর্নমেন্টের আস্থাটা অর্জন হতো না। প্রোগ্রাম দিলে স্টিক করে, এখানে স্টিক করেন নাই। এখন আমার ধারণা এই যে সকালে ঘোষণা দিল, বিকালে প্রজ্ঞাপন জারি হলো, দেখেন কোনো কর্নার থেকে সাথে সাথে প্রেশার আসছে, সাকাম করছে। সুতরাং এইভাবে তো হবে না। কারণ এখন যে অবস্থায় চলে গেছে, সারা দেশে সর্বত্র 30 থেকে 32% সংক্রমণ। এখন এইটা নিয়ন্ত্রণ করা আসলেই ঠিক। যতই বলেন সব ফিউচার টেন্সের কথা। এই যে আপনারা বললেন জানুয়ারিতে 31 কোটি টিকা পাবো, পাচ্ছি না কিন্তু পাবো। এখন এটা কি অগাস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জানুয়ারি না বলে সরকার যেটা ঘোষণা দিচ্ছে জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে আসতে থাকবে। তো আমার কথা হলো যে এই যে ব্যাপারটা, এখন যে মহামারীর যে পর্যায়টা, এটা তো জাতীয় দুর্যোগ মোকাবেলার জন্য যে স্টেপ, হ্যাঁ, সেই স্টেপটা তো নেওয়া হচ্ছে না। জাতীয় ঐক্য দরকার, এবং জাতীয় রাজনীতিতে জাতীয় ঐক্যকে ইনভলভ না করলে, রাজনীতিবিদদের ইনভলভ না করলে জাতীয় ঐক্য হবে না। যে আপনার কাছে আসবো এটা কিভাবে হতে পারে। শরীফুজ্জামান শরীফ, ওই যেটা বলছিলাম এটা তো আসলে উভয় সংকট। কিন্তু এই যে এম এ আজিজ যেটা বললেন যে এক সময় প্রজ্ঞাপন জারি করে আবার প্রজ্ঞাপন সংশোধন করে আবার নতুন কথা বলা, যেমন ধরেন এর আগে আমরা দেখলাম প্রজ্ঞাপন যখন বললো যে গাড়ি পরিবহন চলবে, গাড়িতে অর্ধেক সিট খালি রাখতে হবে, একটা সিট অর্ধেক সিট ক্যাপাসিটিতে নিতে হবে। এবার কিন্তু বলেছে যে আসন সংখ্যা যা আছে সেই যাত্রী নেওয়া যাবে, কিন্তু পরিবহন সংখ্যা যা আছে তার অর্ধেক। এটা কে করবে? এটা কি আপনার মনে হয় যে এটা বাস্তবসম্মত চিন্তা থেকে? তার আগে একটু বলি, টিকা নিয়ে যে আলোচনাটি এসেছে, ইতিমধ্যেই টিকার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, সরকার টিকা আনার চেষ্টা করছে, এগুলো ঠিক। একই সঙ্গে টিকা নিয়ে, সংখ্যা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, স্বচ্ছতা নিয়ে। আমি এই অনুষ্ঠান থেকে টিকার স্বচ্ছতা এবং যে টিকা আমরা এখানে আনছি তার অডিট দাবি করছি। এটি রাষ্ট্রীয় সম্পত্তি, এটি জনগণের অর্থের পেছনে খরচ হচ্ছে। সুতরাং স্বচ্ছতার স্বার্থে এর অডিট হতে হবে, কতগুলো টিকা আসছে, যারা নিয়ে আসছে সেটি পাবলিককে জানাতে হবে যে এতগুলো টিকা এসেছে। সেকেন্ড হচ্ছে টিকা প্রয়োগের ক্ষেত্রে যে কস্টিংয়ের কথা বলা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, মন্ত্রণালয় থেকে, যে খরচের কথা বলা হয়েছিল সেটি অবিশ্বাস্য ছিল। সেই অর্থটি এখন খরচ হচ্ছে কিনা সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য আসা উচিত। কারণ এই দুর্ভোগকে ব্যবহার করে কেউ যাতে আর্থিকভাবে লাভবান হবে সেটি আমরা চাই না। সরকার সিদ্ধান্ত সকালে একটি গ্রহণ করছে, বিকালবেলা আরেকটি গ্রহণ করছে। আমি শুধু আপনার এই পয়েন্টটা ধরে আলোচনা করি যে গাড়ি, অর্ধেক গাড়ি চলবে এবং 100% যাত্রী নিয়ে। আপনি সকালবেলায় জানেন যে ঢাকা শহরে যখন আপনি লকডাউন তুলে নিয়ে, বিধিনিষেধ তুলে নিয়ে সমস্ত অফিসগুলোকে আপনি কিন্তু ওপেন করে দিচ্ছেন। সুতরাং যারা ঢাকা শহরে ঘর থেকে বের হতে হয় তারা কিন্তু প্রত্যেকেই মানুষ বের হবে, প্রত্যেকটা কর্মজীবী মানুষ কিন্তু বের হবে। আমাদের মতন দেশে আমাদের ইকোনমি লং টাইমে এই ধরনের লকডাউনকে পারমিট করে না, এটি তার সহ্যের ক্ষমতার বাইরে। সুতরাং আপনাকে ওপেন করতে হবে। কিন্তু আপনি যে সিদ্ধান্তটা নিলেন, আপনি লক্ষ্য করে দেখবেন সকালবেলায় প্রত্যেকটা বাস স্টপেজে স্বাভাবিক সময়ে যে ধরনের মানুষের ভিড় হয়, মানুষ যেভাবে গাদাগাদি করে গাড়িতে ওঠে, সেই গাড়ির সংখ্যা যদি যখন আপনি অর্ধেক করে ফেলবেন, তার মানে হচ্ছে করোনা দূর করতে গিয়ে আপনি এই মানুষকে
জমের দুয়ারে ঠেলে দিচ্ছেন। এটি যারা সিদ্ধান্ত নিয়েছেন অবিবেচনা সুলভ সিদ্ধান্ত, তারা পরিস্থিতি বিবেচনা করেননি, অথবা তারা অনেক দামি দামি সরকারি গাড়িতে যেহেতু চলাফেরা করেন, হয়তো মনে করেন যে 5 জনের সিটের যে গাড়ি সেই গাড়িতে আমি একা মনে হয় যাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাগুলোতে সরকারের বিবেচনা করা, এবং যেহেতু পলিটিশিয়ান এবং পলিটিক্স থেকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার একটা বড় ব্যবধান আছে, সুতরাং সেই কারণে অনেকগুলো সিদ্ধান্ত আসছে যে সিদ্ধান্তগুলো আসলে প্র্যাকটিক্যাল না। গভর্নমেন্টের এই জায়গাগুলোতে লকডাউন কন্টিনিউ নাও করতে পারেন, বিধিনিষেধ আপনি কন্টিনিউ নাও করতে পারেন, এবং বিধিনিষেধ আপনি নিজেই মানছেন না। লকডাউনের মধ্যে আমি যখন ঘর থেকে বের হই, আপনি আমার বিরুদ্ধে মোবাইল কোর্ট বসাচ্ছেন। আমি একটা বিড়ির দোকান দিই, আমি একটা চায়ের দোকান দিই, ঘর থেকে বেরোনোর পরে আপনি আমাকে মোবাইল কোর্ট বসিয়ে আমার জরিমানা করছেন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আবার লকডাউনের মধ্যে গভর্নমেন্টের স্থাপনা, গভর্নমেন্টের যে ব্রিজগুলো আছে, যে সমস্ত সড়কে টোল দিতে হয়, সেখান থেকে গভর্নমেন্ট টোল নিয়ে প্রাইভেট কার ছেড়ে দিচ্ছে, পাবলিক বাস ছেড়ে দিচ্ছে না। অর্থাৎ আপনি মেজরিটি পিপলের জন্য এক ধরনের সিদ্ধান্ত, আর ধনীদের জন্য, বিত্তশালীদের জন্য আপনি আরেক ধরনের সিদ্ধান্ত। রাষ্ট্র 2 ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। এখন পর্যন্ত যা দেখছি সমন্বয়হীনতা, এখন পর্যন্ত যা দেখছি হযবরল অবস্থা। কিন্তু আমরা একটা দীর্ঘ সময় অতিক্রান্ত করেছি, এর ভেতর থেকে আমাদের যা শেখার উচিত ছিল এবং সেটি আমাদের প্র্যাকটিসের জায়গায় অ্যাপ্লাই করার কথা ছিল, আমরা শিখছিও না, সেটি আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছি না। ফরিদা ইয়াসমিন, আপনার কাছে আসি। আপনি আপনার এর আগের একটা বক্তব্যে বলছিলেন লকডাউন প্রসঙ্গে যে নিম্ন আয়ের মানুষের কথা মনে রাখতে হয়। এটা সবসময় আসলে রাখা দরকার। একটা স্পর্শকাতর সরকার সেটাই মনে রাখবে, যার জন্য লকডাউন আসলে রাখা বাস্তবসম্মত নয় বলেই তুলে দেয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস হয়তো আপনি খেয়াল করেছেন যে চালের দাম, যেটা আমাদের প্রধান খাদ্য, সাধারণ মানুষ যে মোটা চাল কিনে খায়, একেতে করোনায় কর্ম নাই, কাজ নাই, ইনকাম নাই, এর উপরে মোটা চাল যেটা গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষ খায়, 50 টাকার নিচে কোনো বাজারে মোটা চাল নাই। এটা গত 1 সপ্তাহ ধরে চলছে, পত্রিকায় রিপোর্ট হয়েছে, আপনি নিঃসন্দেহে সাংবাদিক হিসেবে জানেন। এই যে চালের দাম এখন যে বাড়লো, সরকারের ঘোষণা অনুযায়ী যে এবার ধানের বাম্পার ফলন হয়েছে, তাহলে এই সময় দাম বাড়াটা কতটা যৌক্তিক মনে করেন? যৌক্তিক তো অবশ্যই না, কারণ খাদ্যমন্ত্রী এর আগে বলেছেন যে যথেষ্ট পরিমাণ চাল মজুদ আছে। এখন এর পরেও যদি মানে দাম বেড়ে যায়, তাহলে তো এই প্রশ্নটা আসে যে দাম কারা বাড়াচ্ছে, কিভাবে বাড়ছে। এখন মিল মালিকরা মানে এদের অনেক রকম কারসাজি আছে, আবার কিছু মধ্যস্বত্বভোগী আছে, তারা এই ধরনের কারসাজি করে। কিন্তু যারা ফসল ফলায়, কৃষক কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না। মাঝখান দিয়ে যখন গ্রাহকের হাতে, মানে যারা এই ক্রয় করে চাল, তাদের হাতে এসে যখন পৌঁছে, তখন কিন্তু সেটা অনেক দামে এসে মানে তাদেরকে কিনতে হচ্ছে। তো এইটা আমি মনে করি যে এই করোনার সময়ে যেখানে মানুষের জীবনযাত্রা মানে দুর্বিষহ হয়ে উঠেছে, বলা যায় যে লকডাউন, কাজ নেই, অনেকের চাকরি নেই, তারপর অনেকে বেতন, কিন্তু অনেক প্রতিষ্ঠানে বেতন কমিয়ে দেওয়া হয়েছে। যাদেরও চাকরি আছে দেখা গেল বেতন তাদের আগের থেকে অনেক কম। তো এমন একটি অবস্থায় যেখানে সরকার মানে সরকারের তো এই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার চেষ্টা করছেন যে দরিদ্রদের মধ্যে খাদ্য পৌঁছে দেওয়া, তাদেরকে নানান রকম আর্থিক সহায়তা দেওয়া, গরিব যেন একজন মানুষও যেন না খেয়ে থাকে সেরকম সেইভাবে উদ্যোগ নেওয়া। কিন্তু এই মাঝখান দিয়ে এসে যখন এই চালের দাম, যারা মানে মোটা চাল কিনে খায়, খুবই সাধারণ মানুষের একটা সেখানে এই চালের দামটা যখন বাড়ে, তখন সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, যারা খাদ্য, আমি বলবো যে খাদ্যমন্ত্রী যে কথা বলছেন, তাহলে তিনি কিসের ভিত্তিতে, কিসের পরিপ্রেক্ষিতে এই কথাটা বলছেন, আর যারা এই দাম বাড়ায়, তো এই বিষয়গুলো যাদের দেখার দায়িত্ব, আমি মনে করি যে তাদের খুব জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে যে কেন এই দামগুলো বাড়ছে, এবং মানুষের নিম্ন আয়ের মানুষের আয়ত্তের মধ্যে যেন এই দামটা আসে, সেই চেষ্টা করা উচিত। জি, অনেক ধন্যবাদ। এমনি আজিজ, এই যে মরার উপর খড়ের ঘাড় মতো অবস্থা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের মানুষের, চালের মতো জিনিস যখন বাজারে দাম বাড়ে, তখন সরকারের তো অবশ্যই
ইন্টারফেয়ার করা দরকার। যখন আমাদের ধানের উৎপাদন আছে, কিন্তু দাম বাড়ার এখানে সবাই বলছেন যে দাম বাড়ার এখন কোনো কারণ, যৌক্তিক কারণ ছিল না, তারপরে দাম বেড়েছে, কিন্তু ইন্টারভিন কি কিছু দেখতে পাচ্ছেন? আপনি যেটা বললেন সরকারের ইন্টারভেন করা উচিত, আমি তো মনে করি ইন্টারভেন করছে। কারণ পার্লামেন্টে 5% হলো রাজনীতিবিদ, বাকি হলো ব্যবসায়ী 61%। তো 61% ইন্টারভেন করতেছে। চালের তো বাম্পার ফলন হয়েছে, এটা সত্য, চালের তো ডিমান্ড ক্রাইসিস নাই, কিন্তু চালের কয়েকটা স্টেজ আছে। কৃষকের কাছে চাল মধ্যস্বত্বী ভোগী, এরা হলো রাজনৈতিক কর্মী, তারা এনে দেয় মিল মালিকের কাছে। মিল মালিক এটা করে তারপরে বাজারে হোলসেল করে, তারপরে খুচরা বাজারে বিক্রি হয়। এবং সবগুলো স্টেজে আপনি দেখেন ব্যবসায়ী, মুনাফা, এখানে মুনাফা মেনলি। এখানে রাজনৈতিক হস্তক্ষেপ তো রাজনীতিবিদ তো নাই। রাজনৈতিক হস্তক্ষেপ আপনি দেখবেন সরকার 61% হলো রাজনীতিবিদ, তারা ইন্টারফেয়ার করতেছে, তারা পুঁজি প্রফিট দরকার সেটা নিচ্ছে। কারণ হচ্ছে যে এই মুহূর্তে কোনো যুক্তি নাই চালের দাম বাড়া। এটা মেইনলি আমি জিজ্ঞেস করছি, ভাই চালের দাম বাড়লো কেন? প্রশ্ন হলো তারা বলতেছে এই যে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তো এখন নাকি ধান শুকানো ঝামেলা, মারাই করা সুবিধা, আর লকডাউনে চাল আসতে ঝামেলা হচ্ছে। আরে রাস্তা ফ্রি হবে, এটা তো পণ্যবাহী বা ইয়ে তো আটকানো নাই, এটার যুক্তি কি? এখন অটো রাইস মিল, এখানে তো ঝড় বৃষ্টিতে কিছু আসা যায় না, ধান আসবে, কাঁচা ধান ঢুকাই দিলে আপনার রাইস বেরিয়ে আসে, এগুলো তো যুক্তি না। যুক্তি হচ্ছে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এই দামটা বাড়িয়ে দিয়েছে, মুনাফা নিচ্ছে, আমাদের এই কষ্ট দুর্ভোগের সুযোগ এই ব্যবসায়ীরা নিচ্ছে। এই জন্যে বলছি রাজনীতিবিদদের হাতে, আপনার রাজনীতিবিদদের বিকল্প যদি আমলাতন্ত্র নিয়ে আসে বসেন, এই দুর্ভোগ থাকবে, নিয়ন্ত্রণ থাকবে না। সব জায়গায় ব্যর্থতা একটাই কারণে, সব জায়গায় হিসাবের গোলমাল একটাই কারণে, আপনার রাজনীতিবিদদেরকে সামনে রাখেন নাই। রাজনীতিবিদদেরকে যত রাজনীতিবিদ দেশ চালাবে, এই রাজনীতিবিদ দুর্বল হোক সবল হোক, 100 লোকের ভিতরে 95 জন করাপ্ট, 5 জন দিয়ে দেশ চালান, সমস্যা তো নাই। কিন্তু আপনার রাজনীতিবিদকে দূরে সরিয়ে আমলা দিয়ে সব কিছু চালাবেন, ব্যবসায়ী দিয়ে সব, ব্যবসায়ী আমাদের বাংলাদেশের ব্যবসায়ী দেখেন, আপনি দেখেন রোজা বলেন যা বলেন, মৌসুম আসলে বড়দিন আসে, সব জিনিসপত্র সব দেশে কমে। আমাদের দেশে রোজা আসলে আগে রোজার আওয়াজ পেলেই সব কমতে থাকে, বাড়তে থাকে। আমাদের দেশে ব্যবসায়ী রইল মুনাফাখোর দিয়ে দেশ চালাবেন, আর জিনিসের দাম বাড়বে না, এটা তো হয় না। ধানের দাম বাড়বে কেন বাড়বে বলেন? যেটা সারপ্লাস ডিমান্ড এবং আপনার সাপ্লাই, আপনার সাপ্লাই বেশি, ডিমান্ড কম, তারপরেও জিনিস বাড়ছে, বিকজ জিনিস ব্যবসায়ীর হাতে। এই জন্যই বলছি যে আপনার রাজনীতিবিদদের হাতে রাজনীতিকে, দেশকে ফেরত আনতে হবে। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ। আপনি রাজনীতির কারণেই কৃষকদের সাথে আপনার সম্পর্ক আছে, কৃষক সংগঠনের সাথে আপনি আছেন, খেটে খাওয়া মানুষের সাথে আপনি নিয়মিত যোগাযোগ রাখেন। এই যে অবস্থা, চালের দাম যখন বাড়ার কথা না তখন বাড়লো, এটা এম এ আজিজ যেটা বলেছেন শুধু কি সেটাই, না এর ভিতরে আরও অন্য কিছু আছে? গতকালকে আমি কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, গতকালকে আমাদের কেন্দ্রীয় কমিটির সভা ছিল এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন যারা করছেন তারা সবাই তাদের অভিন্ন আলোচনার মধ্যে এই বিষয়টি এসেছে। এই সময়কালে কৃষকের হাতে ধানও নেই, চালও নেই, ইতিমধ্যেই মিল মালিকরা নিয়ে নিয়েছেন। আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে ফিলোসফিতে। গভর্নমেন্টের ফিলোসফিটা হচ্ছে যে আমাদের আয় বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, কিন্তু আপনার বিভিন্ন সূচকগুলো বলছে যেখানে গত 1.5 বছরে প্রায় 2 কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। কিন্তু গভর্নমেন্টের হিসাব কিতাবে আপনি দেখবেন গভর্নমেন্ট এটিকে ওন করে না, স্বীকার করে না। তারা নিজেরাও বলেছে যে এটি আমাদের সরকারি হিসাব না। আপনি আজিজ ভাই অনেকটা ভালো বলেছেন, আপনি যে পলিসিগুলো নিচ্ছেন, করোনার সময় যে প্রণোদনা দিয়েছেন ব্যবসায়ীদেরকে 3% ইন্টারেস্ট, আপনি কৃষকের জন্য যে প্রণোদনা দিয়েছেন তার ইন্টারেস্টের রেট হচ্ছে 8%। অর্থাৎ আপনি ব্যবসায়ীদেরকে সবসময় প্রমোট করার চেষ্টা করেন। একটা দেশের সরকার সে ব্যবসা বান্ধব হবে, এটি আমরা চাই, কিন্তু আমাদের এখানে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে, যেটা আমাদের ব্যবসা বান্ধব না হয়ে আমরা ব্যবসায়ী বান্ধব হয়ে গেছি। আলোচনার মানে রাগঢাক করার কোনো সুযোগ নেই। আমাদের যিনি খাদ্যমন্ত্রী, তিনি বাংলাদেশের একজন বড় চাল ব্যবসায়ী, তিনি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা না। তিনি তো পাবলিকের রিপ্রেজেন্ট করবেন এবং পাবলিকের ইন্টারেস্টটা দেখবেন, কিন্তু তিনি বড় ব্যবসায়ী, তারই ইন্টারফেয়ার করার কথা আমরা বলার আগে, যেহেতু তিনি এই দায়িত্বটা আছেন গভর্নমেন্টের জায়গা থেকে, ওই যে প্রবলেমটা রয়েছে
গভর্নমেন্ট এটি মনে করে না, কিন্তু বাংলাদেশের আপনি যদি চান তাহলে এই জায়গায় ইন্টারফেয়ার করা উচিত। আপনার এখানে গভর্নমেন্টের একটা দায়িত্ব, কারণ মানুষের 1 টাকা বাড়তি খরচ আপনি করতে পারেন না। আপনি রাস্তায় যে মানুষের লাইনগুলো দেখছেন ট্রাকের পেছনে, আমি অনেককেই দেখেছি মুখে মাস্ক ডাবল পরেছে, চোখটা বের করে রেখেছে, কারণ ওর বন্ধুটা যেন না দেখে যে সে 1 বোতল তেলের জন্য 5 কেজি চালের জন্য লাইনে দাঁড়িয়েছে। এই যন্ত্রণা, মানুষের এই কষ্টটা যদি স্টেট যদি বুঝতে না পারে, রাষ্ট্র যদি বুঝতে না পারে, তাহলে এই দুর্ভোগ আপনার কখনো যাবে না। আমি মনে করি এই যে চালের দাম বৃদ্ধি, এটি একটি কৃত্রিম সংকট, একটা সিন্ডিকেট আপনি এখানে কাজ বলছেন যে করেছে। কৃষকের হাতে এগুলো কিছু না, তাহলে কাদের হাতে আছে? এটা পুরোটাই হচ্ছে সিন্ডিকেটের হাতে, মিল মালিক ব্যবসায়ী আর সিন্ডিকেটের হাতে, syndicate। মিল মালিকদের হাতে। এবং মিল মালিকদের সাথে গভর্নমেন্টের রিলেশনটা আমি তো শুরুতেই বললাম আপনাকে। তারা বিভিন্ন সময় আমরা আমাদের স্টেটের পক্ষ থেকে আমরা ব্যবসায়ীদের ইন্টারেস্টটাকে সব সময় গুরুত্ব দিয়েছি। আপনি যদি অন্যান্য জায়গায় বড় বড় রাজনৈতিক দলকে আপনি কোণঠাসা করে ফেলতে পারেন, কিন্তু এই যে প্রতিদিন চালের দাম 2 টাকা 3 টাকা করে বাড়ছে, আপনি এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন না, এত দুর্বল আপনাকে আমি মনে করি না। আমার ধারণা আপনি কোনো না কোনো কারণে তাদের প্রতি সহানুভূতিশীল, এবং যেটি আমি দেখলেন যে ঈদের সময় মানুষকে যেভাবে হেঁটে ঢাকায় নিয়ে আসা, এই রকমের যে অ্যাকশনগুলো গভর্নমেন্টের, এর ভেতর থেকে মানুষ বিশ্বাস করে যে গভর্নমেন্ট এইখানে ব্যবসায়ীদের প্রতি বিশেষ কারণে একটু দুর্বল, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে না। সেই কারণে আপনার এখানে বিভিন্ন সময় সিন্ডিকেট করে একটা পণ্যের দাম বাড়াচ্ছে, অযৌক্তিক কোনো কারণ নেই চালের দাম বাড়ার। আপনার লকডাউনে নিত্যপণ্য তো এটি বন্ধ নেই, এগুলি চলছে, আপনার স্টকে আছে। ডিমান্ড সাপ্লাইয়ের যে থিওরিটা বাংলাদেশে এসে কাজ করছে না কেন? কারণ হচ্ছে একদিকে ব্যবসায়ীদের লোভ, আর সেকেন্ড হচ্ছে গভর্নমেন্টের নিষ্ক্রিয়তা। চালের দাম বৃদ্ধির জন্য গভর্নমেন্টের নিষ্ক্রিয়তাকে আমি তাই করি। জি, অনেক ধন্যবাদ। শুধু চালের দাম না, আমরা পত্রপত্রিকায় দেখছি ডিমের দাম বেড়েছে, মুরগির দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে, কাঁচা মরিচ এখন 200 টাকা। তো আমরা 3 জন অতিথিদেরকেই ধন্যবাদ জানাই। ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব, আপনাকে অনেক ধন্যবাদ। এম এ আজিজ, শরীফুজ্জামান শরীফ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আলোচনা শুনলেন, অবশ্যই উপকৃত হয়েছেন। সর্বশেষ যেটা বলবো যে করোনা ভাইরাস এর বিপদের মধ্যে আমরা আছি। আমাদের সবাই বোঝা দরকার যে করোনা ভাইরাস আসলে কারো আত্মীয় না। করোনা ভাইরাস সবার জন্যই বিপদ ডেকে আনতে পারে। যারা আক্রান্ত হয়েছেন, যাদের হাসপাতালে ঘুরতে হচ্ছে, তারা জানেন, তাদের স্বজনরা জানেন যে কি পরিমাণ ভোগান্তি, কি পরিমাণ কষ্টের কারণ। অতএব জীবন আপনার আমাদের হাতে, জীবন আপনার হাতে। স্বাস্থ্যবিধি মানার এখন উঠে যাচ্ছে, বিধিনিষেধ উঠে যাচ্ছে। রাস্তাঘাটে এখন সবাইকে বেরোতে হবে, কর্মের জন্য বেরোতে হবে, দোকানপাটে যেতে হবে, অফিস আদালতে যেতে হবে। অতএব স্বাস্থ্যবিধি মানা কোনো বিকল্প নেই। আপনি নিজে সতর্ক থাকুন, পাশের জনকেও সতর্ক থাকতে বলুন। আসুন আমরা সবাই মিলে, সরকারের পাশাপাশি সবাই মিলে এই করোনা ভাইরাসকে আমরা পরাভূত করি। আমরা সুস্থ থাকি। সবার জন্য শুভকামনা।